21 বছর আগে মেডিকেল 5th ইয়ারে মাত্র 3 মাসের সম্পর্কে আমি কল্লোলকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। বাধ্য না হয়ে কোনো উপায় ছিল না, কারণ কল্লোল কিছুটা সাইকো টাইপের ছিল, যা আমি পরে বুঝতে পেরেছিলাম। যখন বুঝতে পেরেছিলাম তখন আর কিছুই করার ছিল না। 5th ইয়ার ওঠার পরই বাবা বিয়ের জন্য ছেলে দেখা শুরু করে। আমি যখন মেডিকেলে এসে কথাগুলো বলছিলাম তখন কল্লোল খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনছিল। আমি বলেছি, আব্বা আমার বিয়ে ঠিক করছেন, ছেলে বুয়েটের শিক্ষক। কল্লোল কোনো মন্তব্য করলো না। রাতে ফোন করে বলল, শিলু, আগামীকাল সকালে কি একটু দেখা করতে পারবে? আমি কল্লোলকে বললাম, কেন, কোনো জরুরি কাজ আছে নাকি? আমার পাল্টা প্রশ্ন শুনে কল্লোল বলল, আহা, আসলেই তো দেখতে পাবে আর শুনতে পাবে, তাহলে এত প্রশ্ন কেন করছো? আমি আর তেমন কথা বাড়ালাম না, অপেক্ষায় রইলাম পরের দিনের জন্য। কল্লোল পরের দিন কোথায় দেখা করতে হবে তার লোকেশন বলেই লাইনটা কেটে দেন। পরদিন জিগাতলার যে জায়গাটায় ও আমাকে যেতে বলল সেখানে যেয়ে দেখি ও ওর 3 জন বন্ধু নিয়ে অপেক্ষা করছে। সামনেই কাজী অফিস। ও বলল ও আমাকে হারাতে চায় না, তাই এখনই বিয়ে করবে। আমি ওর কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। মনে মনে বলতে লাগলাম, মাত্রই তো 3 মাস হলো দেখা হলো দুজনের, এর মধ্যেই বিয়ে? এই মুহূর্তে কোনো মতেই বিয়ে করার জন্য মনটা সায় দিচ্ছিল না। আমাকে বিয়ে করার জন্য জোরাজুরি করছিল খুব, কিন্তু আমি কোনোভাবেই রাজি হলাম না। আমি বললাম, আমি তোমাকেই বিয়ে করব, তবে আব্বা আমাকে রাজি করিয়ে করব। প্রথমে ওকে অনেকবার বোঝাই যে এই মুহূর্তে বিয়ে করা ঠিক হবে না। তাছাড়া সামনে আমাদের দুজনের ব্রাইট একটা কেরিয়ার গড়ে তুলতে হবে। পড়া চলাকালীন বিয়ে করলে কেরিয়ার গঠন করতে অনেক সমস্যার মুখোমুখি হতে পারে। তাই লেখাপড়া শেষ করে বাবা মাকে বুঝিয়ে শুনিয়ে না হয় বিয়ে করা যাবে। যখন কোনোভাবেই কল্লোলকে বোঝাতে পারছিলাম না, তখন আমি প্রায় জোর করেই বাসায় চলে এলাম। পরের দিন সকালে ওর এক বন্ধু আমাকে ফোন করে জানালো কল্লোল হাসপাতালে। আমি কাল বিলম্ব না করে দ্রুত গতিতে হাসপাতাল চলে আসি। হাসপাতালে এসে দেখি কল্লোল গতরাতে ছুরি দিয়ে নিজের হাত কেটে ফেলেছে। হাত কাটার আগে সিগারেট দিয়ে 2 হাতের বিভিন্ন জায়গায় ছ্যাঁকা দিয়েছে। আমি ওর এই ভয়ানক পাগলামি দেখে অনেকটা ভয় কেঁদে ফেললাম। ওর এই পাগলামির জন্য ওর বন্ধুরা আমাকেই দায়ী করলো। আমি যে কল্লোলকে আগের দিনই বিয়ে করতাম, তাহলে এই দুর্ঘটনার সম্মুখীন হতে হতো না। আমি চুপচাপ দর্শক হয়ে ওদের অভিমান ভরা অভিযোগগুলো শুনলাম। পাশ থেকে কল্লোল বলল, তুমি যদি আমাকে এখন বিয়ে না করো তাহলে আমি নিজেকে শেষ করে দিব। আমি আর কোনো উপায় না পেয়ে নিরুপায় হয়ে এক প্রকার ওকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। হুট করে এমন সিদ্ধান্ত নেওয়াতে আমার সব কিছু কেমন যেন এলোমেলো লাগছিল। জিগাতলা কাজী অফিসে আমরা দুজন বিয়ে করে ফেললাম। যদিও ভেবেছিলাম আমরা আমাদের বিয়ের কথাটা গোপন রাখব, এই মুহূর্তে কাউকে বলবো না। লেখাপড়া শেষ করে সময় সুযোগ বুঝে পরিবারের সবাইকে বিয়ের বিষয়টা বুঝিয়ে বলবো, কিন্তু বাস্তবে তা হলো না। বিষয়টা হয়ে গেল ভিন্ন। কেমন করে যেন বাসায় জানাজানি হয়ে গেল। পরে অবশ্য জানতে পেলাম আমাদের এলাকার একজন লোক নাকি আমাকে আর কল্লোলকে কাজী অফিস থেকে বের হতে দেখেছে, আর তিনি এসে আব্বাকে বিষয়টা জানিয়ে দেয়। বাড়িতে ঢোকা মাত্র আব্বা আমাকে বিভিন্নভাবে জেরা করতে শুরু করলেন। এক পর্যায়ে আমার উপর ভীষণ চটে গেলেন। কোনো উপায় না পেয়ে স্বীকার করতে বাধ্য হলাম বিয়ের কথাটা বলতে। বিয়ের কথাটা শোনা মাত্রই আব্বা আমার গালে চড় বসিয়ে দিয়ে বললেন, এই বিয়েটা সে কিছুতেই মেনে নিতে পারবেন না। এরপর তিনি রাগ করে সাপ সাপ বলে দিলেন, আমি যেন আর এই বাড়িতে না থাকি, আর কোনো দিন যেন বাড়িতে না আসি। আমার চেহারাও আর দেখতে চান না। নিরুপায় হয়ে আমি আপার বাসায় থেকে বাকি পড়া শেষ করলাম। মাঝে মাঝে আপা বোঝাতো, হুট করে এমন ধরনের সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি, বাবার মনে কষ্ট দিয়ে। তারা আমাদের অনেক কষ্ট করে মানুষ করেছেন, আর যারা বাবা মাকে কষ্ট দেয় তারা কখনো সুখী হয় না। আবার কথা শুনলে বুক ফেটে কান্না চলে আসতো। কিন্তু
কান্না করে না যায় কাউকে দেখানো, না কারো কাছে প্রকাশ করা যায়। আমি এবং কল্লোল দুজনই ঢাকার দুটি প্রাইভেট হসপিটালে চাকরি নিলাম এবং ছোট একটি বাসা নিয়ে সংসার শুরু করলাম। অল্প কয়েকটা মাস আমাদের বেশ সুখেই কাটল। তারপরেই আমি আশ্চর্য হলাম কল্লোলের আচরণের পরিবর্তন দেখে। বিয়ের শুরু থেকে বুঝতে পারছিলাম ওর মধ্যে কিছু পজিটিভনেস আছে। আমি ভেবেছিলাম হয়তো আমার প্রতি অতিরিক্ত ভালোবাসার কারণে এমন হতে পারে, কিন্তু এটা একসময় মাত্রা ছাড়িয়ে গেল। আমার কোনো কিছুতেই কোনো স্বাধীনতা নেই। যে কোনো কাজে ওর অনুমতি নিতে হবে। যেটা ওর পছন্দ না হবে সেটা খুব বিশ্রীভাবে বলবে। আমার অনুমতি পেতে তো তুমি কোনো কাজ করতে পারবে না। আমি যদি জানতে চাইতাম কেন, তখন সে রাগত স্বরে বলতো, আই সেড নো, ইটস নো। আমার কি কোনো মতামত নেই? ও তখন ভয়ঙ্করভাবে গর্জে উঠে বলল, না নেই, কারণ আমি তোমার স্বামী, আর স্বামীর কথা মতো চলা প্রত্যেক স্ত্রীর কর্তব্য। তাই তোমাকে যখন যা বলবো তাই করতে হবে। উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। ওর ভয়ঙ্কর রাগকে আমি ভীষণ ভয় পেতাম। ওর সব কথাই আমি মানতে বাধ্য হই। একদিন বলল, তুমি নাইট ডিউটি করতে পারবে না। আমি অবাক হয়ে পড়লাম, কি বলছো তুমি? আমি একজন ডাক্তার হয়ে হাসপাতালে নাইট ডিউটি করব না? কল্লোল উচ্চস্বরে বলে উঠল, না, করবে না। তোমার ওই একটাই সমস্যা, একবার বললে শুনো না, পুনরায় তোমার প্রশ্ন করাই লাগে, যা আমার একদম পছন্দ না। আমারও ভিতরে ভিতরে রাগে গা রি রি করে উঠল। আর বললাম, আমি তোমার হাতের খেলার পুতুল নই। বিয়ে করেছো বলে মাথা কিনে নিয়েছো নাকি? আমিও একটা মানুষ। সরি, আমার পক্ষে তোমার এই সিদ্ধান্ত মানা সম্ভব নয়, কারণ আমি একজন ডাক্তার। একজন ডাক্তার হিসেবে মানুষের জীবন আগে আমার কাছে। কল্লোল আর কথা বাড়ালো না, রাগে ফুঁসতে ফুঁসতে ঘর থেকে বের হয়ে গেল। এ কথা বলার পরে আমার সাথে কল্লোল কথা বলাই বন্ধ করে দিল। ওই দিন আমি নাইট ডিউটিতে চলে গেলাম। সকালে বাসায় এসে দেখি সিগারেট দিয়ে নিজের 2 হাত ক্ষত বিক্ষত করে ফেলেছে। আমি তার সামনে দাঁড়িয়ে তাকে বললাম, এসব কি করেছো কল্লোল? তুমি কি বাচ্চা ছেলে? একজন ডাক্তার হয়ে তোমার কি এসব কাজ শোভা পায়? তুমি পুরো সাইকো হয়ে গেছো। এরপর কল্লোল আমাকে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সাইকো হয়ে গিয়েছি। আমার কথা না শুনলে এর চেয়েও ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। কথাটা কান খুলে শুনে রাখো। আমি নিরুপায় হয়ে আমার সংসারের শান্তি রক্ষার্থে নাইট ডিউটি বন্ধ করে দিলাম। আমার নাইট ডিউটি বন্ধের পর তার নতুন বাহানা শুরু হলো। বুয়ার হাতের রান্না নাকি সে খেতে পারছে না। প্রতিবেলা গরম খাবার নিজ হাতে তা ওকে রান্না করে দিতে হবে, আর নয়তো চাকরি ছেড়ে দিতে হবে। আমি আর কোনো ঝামেলায় গেলাম না। আমি ভোর 5টায় ঘুম থেকে উঠে সকালের নাস্তা, দুপুরের খাবার রান্না করি। ওর টিফিন গুছিয়ে দিয়ে 7:30টার মধ্যে বাসে ঝুলে ঝুলে হাসপাতালে যেতাম। রাতে এসে আবার রাতের খাবার তৈরি করতাম। যেহেতু আমি নাইট ডিউটি করি না, সেহেতু দিনে প্রায় আমাকে 2 শিফট করতে হতো। এটাও কল্লোলের পছন্দ না। ও বিরক্ত হয়ে বলে, বিকেলে বাসায় এসে আরাম করে যে 1 কাপ চা খাবো, সে উপায় কি আছে? আমি সব সহ্য করি আর নীরবে চোখের পানি ফেলি, কিন্তু কাউকে কিছু বুঝতে দেই না। কালে ভদ্রে আপার সাথে দেখা হলে আমি ভালো আছি বলে এই অভিনয় করি। কল্লোল ভোলার উপকূলীয় এলাকার এক হাসপাতালে চাকরি পেল। বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বেশ ভালো। আমি তাকে বললাম, তুমি যাও, আমি আপার বাসায় থাকি, প্রতি মাসে যাওয়া আসা করব। এই কথা বলার পর কল্লোল অনেক আজে বাজে কথা বলতে শুরু করলো। আর বলতে লাগলো, কেন? আমি চলে গেলে বুঝি তোমার খুব সুবিধা, নাকি অন্য নাগর ধরতে পারবে? আমাকে তো আর এখন ভালো লাগে না তোমার, তাই না? আমি ওর এই কথা শুনে ছলো ছলো চোখে বললাম, কি বলছো এসব বাজে বাজে কথা? এরপর কল্লোল আবার বলতে শুরু করলো, ঠিকই তো বলছি, তা না হলে তুমি আমার সাথে কেন যেতে চাচ্ছ না? আমি বাধ্য হলাম চাকরি ছেড়ে দিয়ে ওর সাথে ভোলা চলে যেতে। ভোলায় আমাকে নিয়ে আসার পর সম্পূর্ণ বন্দি জীবন হয়ে গেল।
সারাদিন ঘরকন্যার কাজ ছাড়া আমার আর কোনো কাজ ছিল না। তারপরও তার হাজারো বাহানা ছিল। অফিস থেকে বাড়ি ফিরে সে আমার সাথে উগ্রভাবে কথা বলতো, মেজাজ দেখাতো, বিভিন্ন রকমের বায়না ধরতো, আর আশেপাশে কারো সাথেই আমাকে কথা বলতে দিত না। এসব নিয়ে মাঝে মাঝে তার সাথে এক কথায় দুই কথায় ঝগড়াও বেঁধে যেত। ঝগড়াটা এক পর্যায়ে সে আমার গায়ে হাতও তুলত। এরপর ওর একটা বাজে অভ্যাস সৃষ্টি হয়েছিল। যেদিন আমার গায়ে হাত তুলত সেই দিনই সে আমার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করে নাকি মানসিক শান্তি পেত। এর মধ্যে আমি কনসিভ করলাম। 1 বছরের মাথায় আমাদের প্রথম মেয়ে নদীর জন্ম হলো। নদীর জন্মের কিছুদিনের মধ্যেই ইরানের একটা হাসপাতালে আমাদের দুজনের চাকরির আবেদন কনফার্ম হলো। ভোলার পাট চুকিয়ে আমরা চলে গেলাম ইরানে। ইরানের হাসপাতালে আরও কয়েকজন বাঙালি ডাক্তার এবং নার্স কাজ করছিল। আমি আবার কাজ শুরু করতে পেরে খুব খুশি হলাম। তবে কল্লোল বেশি খুশি হতে পারেনি। প্রথম দিকে কিছু না বললেও 1 বছর যেতেই বলতে শুরু করলো, নদী খুব একা, ওর একটা ভাই বা বোন হলে ভালো হয়। আমি ভীষণ অসহায় বোধ করলাম। আমার এখন আরও একটি সন্তানের কোনো ইচ্ছে নেই। আমি এখন মনোযোগ দিয়ে চাকরি করতে চাই, আরও লেখাপড়া করতে চাই। চিরকালের এই ভীতু আমি ঝগড়ার ভয়ে জোর করে বলতে পারলাম না। আমার শরীর আমার সিদ্ধান্ত। আমি আবার কনসিভ করলাম। পরপর 3 বার কনসিভ করলাম এবং 3 বারই মিসক্যারেজ হয়ে গেল। প্রতিবার মিসক্যারেজ হয় আর কল্লোল অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করে। মিসক্যারেজের জন্য নাকি আমি দায়ী। আমি বাচ্চা চাইনি, তাই মিসক্যারেজ হচ্ছে। আমি ওর এই ব্যবহারও সহ্য করে নিয়ে নিলাম। চিরকালের দুর্বল ছিল, শুধু চোখের পানি ফেললাম। নদী আমার কোলে বসে জিজ্ঞাসা করে, আম্মু তুমি কাঁদছো কেন? তোমাকে কে মেরেছে? আমি আমার মেয়ের কপালে চুমু দিয়ে পড়লাম, না মামুনি, আমার কিছু হয়নি। চোখে ময়লা ঢুকেছিল তো, তাই চোখ থেকে জল বের হচ্ছে। আমি 4র্থবারের মতো কনসিভ করলাম। এবার আর মিসক্যারেজ হলো না। তবে প্রায় সারা বছর বেড রেস্টে থাকতে হলো। সারাক্ষণই শরীর খারাপ থাকতো, কিন্তু কল্লোলের কাছ থেকে কোনো সহানুভূতি পেতাম না। প্রায় বলতো, ভোলাতে কত মহিলা দেখেছি সারাদিন ভারী ভারী কাজকর্ম করে এসে বিকালে বাচ্চা ডেলিভারি করছে, তোমার যত সমস্যা। ভোলাতে কত মহিলাকে দেখেছি সারাদিন ভারী ভারী কাজকর্ম করে এসে বিকেলে বাচ্চা ডেলিভারি করেছে, তোমার যত সমস্যা। সবসময় ন্যাকামি না করলে তোমার আবার চলে না। আমি আমার ছোট্ট মেয়েটার জন্য চোখের পানি লুকিয়ে ফেললাম, কারণ আমি চাইতাম না ওর ছোট্ট মনে পারিবারিক কলহ নামক বিষয়টা ওর মনে প্রভাব ফেলুক। নিজের ভেতরের কষ্ট নিজের ভেতরেই রেখে আস্তে করে বললাম, তুমি একজন ডাক্তার হয়ে এমন কথা কি করে বলছো? সবার সব ক্ষেত্রে একরকম সমস্যা হয় না। সঙ্গে সঙ্গে কল্লোল বলে উঠল, রাখো রাখো, আমাকে জ্ঞান দিতে এসো না। আমি আর কথা বাড়াইনি, কারণ ওর সাথে কথা বাড়ালে ঝগড়াই পারে। আমার দ্বিতীয় মেয়ে বৃষ্টির জন্ম হলো সিজার করে। ছোট বাচ্চা দেখাশোনা করার জন্য দেশ থেকে আমার শাশুড়িকে আনতে চাইলাম। আমার আবার মেয়ে হয়েছে বলে কল্লোলের মুখ কালো, তাই শাশুড়িকে আনতে রাজি হলো না। আমি পেটে সেলাই নিয়ে বাচ্চার দেখাশোনা করতে থাকি। আমি ম্যাটারনিটি লিভ শেষ করে হাসপাতালে যোগদান করলাম। হাসপাতালে যোগদান করে কলিগদের কেমন যেন আচরণ লক্ষ্য করলাম। বাঙালি কলিগরা সবাই আমাকে এড়িয়ে চলতে শুরু করলো। আমি বিষয়টা বুঝতে পারছি, কিন্তু এটা নিয়ে কারো সাথে বসে কথা বলার সুযোগ পাচ্ছি না। হাসপাতালের কাজের মাঝে একবার বাসায় এসে বৃষ্টিকে বুকের দুধ খাইয়ে যাই। কাজ শেষে দ্রুত বাসায় চলে আসি। তারপরও কয়েকদিনের মধ্যে কিছু কিছু কানাঘুষা আমার কানে আসলো। একদিন ডাক্তার লুবনাকে ডেকে জিজ্ঞাসা করলাম, ঘটনাটা কি? উনি যা বলল তা শোনার পর আমার পায়ের নিচের মাটি সরে গেল। তিনি বললেন, কি বলবো আপা, আপনার জন্য আমরা সবাই কষ্ট পাচ্ছি। আমার হাজবেন্ড কল্লোল ভাইকে সরাসরি চার্জ করেছিল। কল্লোল ভাই ওকে খুব অপমান করে বলেছে এটা আমার ব্যক্তিগত বিষয়, আপনি কথা বলার কে? আমি ঝরঝর করে কাঁদতে লাগলাম।
এই প্রথম আমি কারোর সামনে নিজের জীবনের পরাজয়ের জন্য কান্নায় ভেঙে পড়লাম। লুবনা আপা আমাকে সান্ত্বনা দিয়ে বলল, আমরা সবাই আপনার পাশে আছি। আমি বাসায় এসে দেখি কল্লোল হাসপাতালে যাওয়ার জন্য রেডি হয়েছে। আমি ঘরে ঢুকে বললাম, একটু বসো, তোমার সাথে আমার কথা আছে। কেমন যেন একটা ফুরফুরে মেজাজে আছে কল্লোল। এইরকম ফুরফুরা ভাব নিয়ে পড়ল, এখন তো বসতে পারবো না, তোমার কথাগুলো রেডি রাখো, আমি রাতে এসে শুনবো। রাতে বাসায় খাবো না, ফিরতে দেরি হবে। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তখন আমার গা রাগে রিরি করছিল। রাগ সংবরণ করতে না পেরে আমি বলেই ফেললাম, গাইনি ওয়ার্ডের নার্স সাবিনার সাথে তোমার কি সম্পর্ক? সঙ্গে সঙ্গে কল্লোলের চেহারা বদলে গেল। কর্কশভাবে বলল, এসব কথা তোমাকে কে বলেছে? আমিও উচ্চস্বরে বললাম, কেউ বলেনি, যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। পুরো হাসপাতাল কানাঘুষা করছে তোমাকে নিয়ে। হাসপাতালের কারো কি জানতে বাকি আছে? আমি চিৎকার করে কাঁদতে লাগলাম আর বলতে লাগলাম, তুমি একটা চরিত্রহীন লম্পট। ঘরে বউ বাচ্চা রেখে একজন ডাক্তার হয়ে হাসপাতালের নার্সের সঙ্গে কুকীর্তি করছো। ঘেন্না করছে তোমাকে দেখতে। ছি, ভাবতেও লজ্জা লাগছে তোমার মতো সাইকো চরিত্রহীন লম্পটকে বিয়ে করেছি আমি। কল্লোল আচমকা আমার গালে একটা চড় মারল। আমি তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলাম। মাটিতে পড়ে আমি জ্ঞান হারালাম। কতক্ষণ এভাবে পড়েছিলাম আমি জানি না। যখন জ্ঞান ফিরল, দেখি কেউ একজন আমার মুখে পানি ছিটা দিচ্ছে। নদী আমাকে জড়িয়ে ধরে আছে। বৃষ্টি বেবি ক্ষুধায় হাত পা ছুটছে আর কাঁদছে। ইরানি ক্লিনার মেয়েটা আমার মুখে পানি ছিটা দিচ্ছে আর বলছে, তোমার কি হয়েছে? সামনের দরজা খোলা পেয়ে আমি ভিতরে ঢুকে তোমার এই অবস্থা থেকে ভয় পেয়ে গিয়েছিলাম। আমি নদীকে জিজ্ঞাসা করলাম, তোমার আব্বু কোথায়? ও ভয়ে ভয়ে পড়ল, তোমাকে মেরেই আব্বু চলে গেছে। আমার মুখে কল্লোলের 5টা আঙুলের দাগ বসে গেছে। আমার আর বাঁচতে ইচ্ছে করছে না। শুধু মেয়ে দুটোর মুখের দিকে তাকিয়ে নিজেকে শক্ত করলাম। কল্লোল রাতে বাসায় ফিরল না। আমি সকালে হাসপাতালে সিক রিপোর্ট করলাম। দুপুরে ডিউটি শেষ করে লুবনা এলো আমাকে দেখতে। ওর কাছ থেকে সব জানলাম, কল্লোল আর সাবিনার সম্পর্কের বিষয়টা। গত কয়েক মাস ধরে সবাই জানতে পেরেছে, কারণ তখন থেকেই ওরা দুজন বেশ বেপরোয়া চলাফেরা করে। তবে লুবনা ধারণা করছে হয়তো সম্পর্কে শুরু হয়েছে আরও কয়েক মাস আগে। আমি হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানালাম এবং এর সুরাহা চাইলাম। ওরা প্রথমে বিষয়টি ব্যক্তিগত হিসেবে আমলে নিতে চাচ্ছিল না। আমার জোরাজুরির জন্য ওরা বলল ওরা বিষয়টা দেখবে। কল্লোল ওই দিনের ঘটনার পরের দিন থেকে স্বাভাবিকভাবে বাসায় আসছে, তবে আমার সাথে কথা বন্ধ। যেদিন হাসপাতালকে বিষয়টা জানালাম তার কয়েকদিন পরে ওরা আমাকে ফোন করে বলল, ডাক্তার শিউলি, আপনার স্বামী এবং নার্স সাবিনা বিবাহিত। গত মাসে ওরা বিয়ে করেছে। ওদের বিয়ের সার্টিফিকেট আমাদের দেখিয়েছে। অতএব আমাদের আর কিছুই করার নেই। ফোনটা রেখে আমি পাথর হয়ে বসে আছি। এমন সময় কল্লোল বাসায় এলো। এসে আমার চুলের মুঠিটা ধরে পড়ল, তোর এত বড় সাহস! তুই হাসপাতালের কাছে আমার নামে নালিশ করেছিস? তুই পাইছিস কি? আমি তোর মজা দেখাবো। তোরে আমি ডিভোর্স দিয়ে দেশে পাঠিয়ে দিব। আমার বাচ্চারা আমার কাছে থাকবে। আমি কোনো কথা বললাম না। আমার জীবনে কষ্টের কোনো শেষ নেই। আমি সব সহ্য করছি, কিন্তু আমার সন্তানদের হারানোর কষ্ট আমি কখনো সহ্য করতে পারবো না। এর ঠিক 1 সপ্তাহ পরে আমি আমার 2 মেয়েকে নিয়ে পালিয়ে চলে আসলাম। ঢাকায় এসে আবার বাসায় উঠলাম। তারপর একটা বাসা ভাড়া করে সেখানে থাকতে শুরু করলাম। তবে সত্যিটা কাউকেই কিছু বললাম না। আপার অনেক প্রশ্নের জবাবে শুধু বললাম, আমার চাকরির মেয়াদ শেষ, তাই চলে এসেছি। কল্লোলের মেয়াদ আরও আছে, ওরটা শেষ হলে ও আসবে। আপা সরল মনে আমার কথা বিশ্বাস করলো। আমি একটা চাকরিতে যোগদান করলাম। নদীকে স্কুলে ভর্তি করলাম। বৃষ্টির দেখভালের জন্য একটা বুয়া রাখলাম। শুরু হলো আমার নতুন জীবনের সংগ্রাম। দেশে সবাই জানে আমার স্বামী ইরানে চাকরি করে। প্রতিদিন ফোন করে,
মাসে মাসে টাকা পাঠায়, কিন্তু বাস্তবে কখনো সে ফোন করে না এবং কখনো টাকাও পাঠায় না। আমার জীবন কেটে যাচ্ছে 2 মেয়ে আর চাকরি নিয়ে। বছর পার হয়ে গেছে, কিন্তু কল্লোল ঢাকা আসে না। আপা একদিন আমাকে খুব শক্ত করে ধরল। সত্যি করে বলতো, তোদের কি হয়েছে? আমি আমার পরাজয়ের কথা মুখ ফুটে বলতে পারলাম না, শুধু বললাম, আপা, আমাদের সম্পর্কে সুর কেটে গেছে অনেক আগেই। এখন শুধু মেয়ে দুটির কথা ভাবি। এর চেয়ে বেশি কিছু জানতে চেও না, সময় হলে আমি তোমাদের বলবো। আম্মার সাথে ফোনে আমার যোগাযোগ হয়, কিন্তু আব্বা এখনও আমার বিয়েটা মেনে নেননি। আমার বাড়িতে যাওয়ার অনুমতি নেই। এর মধ্যে খবর পেলাম আব্বা খুব অসুস্থ, মিসড হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি। আমরা সবাই ছুটলাম আব্বার কাছে। আমরা পৌঁছানোর আগেই সব শেষ। আব্বার সেই গম্ভীর মুখটা দেখলাম কেমন কালো হয়ে গেছে। মুখটার মধ্যে নেই কোনো রাগ বা ক্ষোভ, সারা মুখটা জুড়ে আছে একটা প্রশান্তি। মনে হচ্ছে যেন বলছে, মা, তুই এসেছিস। আব্বার নিথর পা দুটো জড়িয়ে ধরলাম। আব্বাকো, তুমি আমাকে মাফ করে দাও। তোমাকে কষ্ট দেওয়ার শাস্তি আমি হাড়ে হাড়ে পাচ্ছি। আব্বা মারা যাওয়ার ঠিক 4 দিনের মাথায় আমাদের বাড়িতে কল্লোল এসে হাজির। আমি অবাক হয়ে গেলাম ও কিভাবে জানলো, কিন্তু কাউকেই কিছু বুঝতে দিলাম না। ওকে দেখে আত্মীয় স্বজনরা সবাই খুশি। একটা সংসার, একটু সুখ, সবার কাছে আমাদের সম্মান, এই আশায় আমাদের মনের মধ্যে কেমন যেন একটা আশা জেগে উঠল। কল্লোল ইরানে সব কিছু শেষ করে দিয়ে আমার কাছে ফিরে এসেছে। আমি এই কথাটা ওর মুখ থেকে শোনার জন্য মনে মনে অপেক্ষা করছি। আব্বার মিলাদ শেষে একটা মাইক্রোবাসে আমরা সবাই ঢাকায় ফিরছি। আপা কল্লোলকে জিজ্ঞাসা করল, তুমি খবর পেলে কিভাবে? কল্লোল বলল, ফেসবুক থেকে। বুঝতে পারলাম কল্লোল আমার কাজিনদের পোস্ট দেখেছে। আপা বলল, কতদিন থাকবে? কল্লোল বলল, মাত্র 7 দিনের ছুটি নিয়ে এসেছি, এর মধ্যে 3 দিন তো চলে গেল। আমার ভগ্ন হৃদয়টা আরও একবার ভেঙে চুরমার হয়ে গেল। আপা আলাপ করেই যাচ্ছে। আপা বলল, অনেক দিন তো হলো, ওরা ঢাকায় একা থাকে, মেয়েরা বড় হচ্ছে, তুমি এখন ঢাকায় চলে আসো। কল্লোল বলল, দেখি কি করা যায়। দুপুরে বাসায় পৌঁছে আমি হাসপাতালে কাজ আছে বলে বাসা থেকে বের হয়ে গেলাম। সন্ধ্যায় নদী আমাকে ফোন করে বলল, আম্মু, আব্বু এখন দাদি বাড়ি যাচ্ছে, তোমার সাথে কথা বলতে চায়। নদী ফোনটা কল্লোলকে দিল। কল্লোল বলল, আমি আমার মেয়েদের আমার সঙ্গে ওদের দাদি বাড়ি নিয়ে যাব। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি শক্তভাবে বললাম, আজ ওদের স্কুল থেকে আমাকে ফোন করেছিল, আগামীকাল স্কুলে না গেলে ওদের আর স্কুলে রাখবে না, তাছাড়া 2 দিন বাদেই ওদের পরীক্ষা শুরু। ফোনটা রেখে দিয়ে আমি দ্রুত বাসায় চলে এলাম। মেয়েরা মুখ অন্ধকার করে বসে আছে। কল্লোল ভাত খাচ্ছে। নদী আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আম্মু, আমার আব্বুর সাথে কোথাও যাব না। বৃষ্টির স্মৃতিতে বাবার কথা না থাকলেও নদীর স্মৃতিতে আছে। আমি কখনো নদীকে তার বাবার কথা বলতে শুনিনি, বরং বাবার বিষয়ে আমি ওর চোখে দেখেছি এক তীব্র ঘৃণা। কল্লোল ওর গ্রামের বাড়ি চলে গেল। ওখান থেকে আমাদের এখানে ফিরল না, সরাসরি চলে গেল ইরানে। কল্লোল ফিরে যাওয়ার কয়েক মাস পরেই ওর মেসেঞ্জার থেকে সাবিনা আমার চাচাতো বোন নিনাকে ফোন করে ওর আর কল্লোলের বিষয়টা জানালো। ওদের একটা ছেলে আছে সেটাও জানালো। আমার পরিবারের কাছে সাবিনার বিষয়টা আমি এতদিন গোপন রেখেছিলাম। এখন সব জানাজানি হয়ে গেল। সবাই আমাকে কল্লোলকে ডিভোর্স করার কথা বলল। আমি রাজি হলাম না। আমি শুধুমাত্র আমার মেয়েদের সামাজিক অবস্থানের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত অটল থাকলাম। আমাদের দিন চলে যাচ্ছে। আম্মা এখন ঢাকায় আমাদের সাথে থাকেন। নদী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। বৃষ্টি ক্লাস 10-এ পড়ে। আমি ফরিদপুরে একটা হাসপাতালে চাকরি নিয়েছি। বেশ কয়েক বছর কল্লোলের সাথে কোনো যোগাযোগ নেই। এর মধ্যে একদিন হঠাৎ
কল্লোল এসে উপস্থিত। নদী ফোনে জানালো আব্বু এসেছে। আব্বু বলছে উনি এখন থেকে এখানেই থাকবে। রাতে আপা, নীলা, ছোট খালা আমাকে ফোন করলো। সাবিনা মেসেঞ্জারে এদের সবাইকে ফোন করে জানিয়েছে কল্লোল ওদের কিছু না জানিয়ে চলে এসেছে। কল্লোল ওকে খুব মারত, এ কারণে ও থানায় জিডি করেছিল। তাছাড়া কল্লোল অনেক লোকের কাছ থেকে টাকা ধার নিয়ে ফেরত দেয়নি। হাসপাতালেও রোগীদের সাথে দুর্ব্যবহার করত, ফলে সেখানেও ওর বিরুদ্ধে নানা কথা উঠেছে। সাবিনা আমার আত্মীয় স্বজন সবাইকে ফোন করে অনুরোধ করছে আমরা যেন কল্লোলকে ইরানে পাঠিয়ে দিই, তা না হলে ও আর ওর ছেলে খুব বিপদে পড়বে। কারণ কল্লোল অনেক আগেই সাবিনার চাকরি ছাড়িয়ে দিয়েছে। 2-3 দিনের মধ্যে সাবিনা সবাইকে ফোন করে বিরক্ত করে ফেলল। আমি বা আমার মেয়েরাও এখন আর চাই না কল্লোল আমাদের সাথে থাকুক। তাই আপা কল্লোলকে ডেকে বলে দিল আমরা এতদিন তোমাকে কিছু বলিনি, কিন্তু তার মানে এই নয় যে আমরা তোমার যথেচ্ছাচারিতাকে মেনে নিয়েছি। তাছাড়া সাবিনার বিরক্ত আমাদের ভালো লাগছে না। শিলু বা তোমার মেয়েরাও তোমাকে আর চায় না, তুমি চলে যাও। কল্লোল ওর গ্রামের বাড়িতে চলে গেল। 2 দিন পরে আমি ওকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিলাম। যেদিন এই বিবাহ বিচ্ছেদ পত্রে স্বাক্ষর করি আমার মনে এক ধরনের সুখের অনুভূতি হচ্ছিল। এতগুলো বছর বন্ধনহীন এক বন্ধনের মধ্যে কাটিয়ে দিলাম। আজ যেন আমার মুক্তি। কিন্তু মুক্তি কি আমার মিলল? একটু সুখের জন্য আমার প্রতীক্ষার অবসান কি হলো? ফরিদপুরে আমার সহকর্মী সৈকত আমার ভালো বন্ধু হয়ে গিয়েছিল। সৈকতের বউ ওকে ছেড়ে চলে গিয়েছিল। ওদের বহু বছর কোনো ছেলে মেয়ে হয়নি তার জন্য, কারণ সৈকতের বাবা হওয়ার সম্ভাবনা নেই। আমরা দুজনেই খুব দুঃখী। হয়তো সে কারণেই দুজনের সখ্যতা হয়েছিল। আমি বুঝতাম ও আমার প্রতি দুর্বল ছিল, কিন্তু আমি বিবাহিত থাকার কারণে কখনো কিছু বলার চেষ্টা করিনি। আমিও মেয়েদের কথা চিন্তা করে ওর এই বিষয়টাকে সাবধানে এড়িয়ে যেতাম। কল্লোলের সাথে ডিভোর্সের পরে একদিন চা খেতে খেতে সৈকত বলল আই ওয়ান্ট টু গ্রো ওল্ড উইথ ইউ। আমার ইচ্ছে হলো আমিও বলি লেটস গো, কিন্তু আমি নদী আর বৃষ্টির মা। শুধু ওদের কথা ভেবেই আমি এতদিন একা রইলাম। এখন ওদের সাথে কথা না বলে কি করে এই সিদ্ধান্ত নেই। নদী আর বৃষ্টি মনোযোগ দিয়ে সব শুনল। আমি সৈকতের সাথে ওদের পরিচয় করিয়ে দিলাম। তারপর একদিন নদী বলল আম্মু আমাদের কোনো আপত্তি নেই। বৃষ্টি ওর কথায় সায় দিল। আমি আর সৈকত বিয়ে করলাম। 2টি মেয়ে পেয়ে সৈকতও খুব খুশি। আমার ঘরে এই প্রথম যেন একটা সুখের বাতাস বয়ে গেল। আমরা 4 জন একসাথে কক্সবাজারে বেড়াতে গেলাম। কক্সবাজার থেকে ঢাকায় আসার পর থেকে মেয়েরা কেমন যেন একটু চুপচাপ। আজই প্রথম সৈকত আমার বাসায় থাকবে। আমি ঢাকায় থাকলে বৃষ্টি আমার সাথে ঘুমায়। ও সন্ধ্যাবেলা যথারীতি আমার বিছানায় এসে ঘুমিয়ে পড়ল। আম্মা এসে ওকে ডেকে ওনার কাছে নিয়ে গেল। বৃষ্টি যেতে চাচ্ছিল না। আম্মা জোর করে নিয়ে গেল। সকালে আম্মা বলল বৃষ্টি নাকি অনেক রাতে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে। আমার মনটা খারাপ হয়ে গেল। আম্মা এবং আপা আমাকে সান্ত্বনা দিয়ে বলল প্রথম প্রথম এমন হবে, পরে সব ঠিক হয়ে যাবে। চির অভাগী এই আমি। আমার কপালে মনে হয় সুখ লেখা নাই। দিন গেল, মাস গেল, বছর গেল, কিন্তু কিছুই ঠিক হলো না। নদী এবং বৃষ্টি এখন আমার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। আম্মা বা অন্য কারো সাথেও প্রয়োজন ছাড়া কথা বলে না। আমি ফরিদপুর থেকে বাসায় এলে দুজনই দরজা বন্ধ করে রাখে। ফোন করলে নির্লিপ্ত গলায় বলবে বলো কি বলবে। গত 1 বছরে আমি আম্মু পর্যন্ত ডাকটি শুনিনি। শুধুমাত্র যে ডাকটির জন্য আমি আমার জীবনের শ্রেষ্ঠ সময়টা একা কাটিয়েছি। আমি জানতে চেয়েছি কেন এমন করছে। ওদের উত্তর খুব সংক্ষিপ্ত। আমাদের কথা বলতে ভালো লাগে না। মনে হচ্ছে অনেক অভিমান তাদের মায়ের উপর। এরপর আমি তাদের বললাম আমি সৈকতকে ছেড়ে আসলে কি তোমাদের ভালো লাগবে? মেয়েরা বলল জানি না। আমিও জানি না এখন কি করব।
মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যাই। তখন মনে হয় যেভাবেই যাই না কেন আমার কপাল তো আমার সঙ্গেই যাবে। সৈকতও খুব কষ্ট পাচ্ছে। মাঝে মাঝে বলে, আমি তোমার জীবনে নতুন কষ্ট যোগ করলাম। আমি কিছু বলি না, আমার চোখ দিয়ে পানি পড়তে থাকে। সৈকত সেই পানি মুছিয়ে দেয়, আমার হাতটা শক্ত করে ধরে বলে, তুমি মেয়েদের সাথে কথা বলো, ওদের বুঝিয়ে বলো, তাহলে ওরা অবশ্যই বুঝবে। কারণ ওদের এখনও সেভাবে বোঝার বয়স হয়নি যে হুট করে একজন বাইরের কেউ তাদের লাইফে এন্ট্রি নিয়েছে, তাই হয়তো মেনে নিতে পারছে না। ওরা হয়তো ভাবছে আমি তোমার লাইফে আসায় ওদের ভালোবাসায় ঘাটতি পড়ে গেছে। ওদের কয়েকদিন সময় দাও আর ঠান্ডা মাথায় বুঝিয়ে বলো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি তোমার পাশে আছি, তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। আমি সৈকতের কথা মতো ওদের সাথে 10 দিন ছিলাম। এরপর ওদের আমার জীবনের সব ঘটনা খুলে বললাম, আর সৈকত কি বলেছে তাও বললাম। আমার মেয়েরা আমার কথা বুঝতে পেরেছে। এরপর সৈকতকে মেনেও নিয়েছে। সৈকত আমার মেয়েদের নিজের আপন মেয়ের মতো আদর করে, ওদের নিয়ে অনেক জায়গায় ঘুরতেও যায়। ওরা যখন যা আবদার করে সৈকত তা পূরণ করার চেষ্টা করে। মেয়েরা এখন আমার চেয়ে সৈকতকেই বেশি ভালোবাসে। আমরা এখন সুখী পরিবার। কাহিনীটি এখানেই সমাপ্ত হলো। কাহিনীর নাম একটু সুখের জন্য। কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। ফিরব নতুন কোনো কাহিনী নিয়ে। আমি প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।